ডাব্লিউবিসিএস ম্যাথামেটিক্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিসের সিরিজে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 2020 সালের ডাব্লিউবিসিএস প্রিলি ম্যাথামেটিক্সগুলো নিয়ে আলোচনা করব। 44 নম্বর, এটা অঙ্ক এবং রিজনিং দুটোতেই ধরা যেতে পারে। জেনারেল ইন্টেলিজেন্স ম্যাথামেটিক্স মানে ডাব্লিউবিসিএস প্রিলিতে 25টা জেনারেল ইন্টেলিজেন্স আছে, তার মধ্যে হচ্ছে অঙ্ক থাকে এবং রিজনিং থাকে। এখানে দেখো বলেছে, একটি শুয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে। দিনের বেলা 5 ইঞ্চি উপরে উঠে এবং আবার রাতের বেলা 4 ইঞ্চি নেমে যায়, তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে? ধরে নাও এটা খুঁটি আছে, হ্যাঁ। এবার কি করছে, সম্পূর্ণটা হচ্ছে 75 ইঞ্চি, এখানে আছে 0, 5 উঠলো, 4 নেমে গেল, তাহলে আলটিমেটলি ওর হলো কত? 1। কিন্তু যখন 70 নম্বরে যাবে, 70, এখানে ধরো 70 আছে, 70-এর পরে যে লাভটা দেবে দিনের বেলা, সেখানে কিন্তু 75-এ পৌঁছে যাবে, আর 1 কিন্তু নামার সুযোগ নেই, কারণ পৌঁছে গেছে এক্সট্রিম পয়েন্টে। তাহলে একদিনে দিনে উঠলো, রাতে নামলো, মানে একদিন টোটালে 1 ইঞ্চি যাবে। তাহলে একদিনে 1 ইঞ্চি গেল, তাহলে 70 দিনে 70 ইঞ্চি যাওয়ার জন্য 70 দিন লাগবে, আর শেষে 1 দিন লাগবে। তার মানে টোটাল কত দিন লাগবে? 71 দিন। রিজনিংয়ের এইখানে যেই ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে শেষের 5 ইঞ্চি। আমাদের 75তম দিনে কিন্তু আমাদের হবে না, এখানে 71তম দিনে ও কিন্তু উঠে যাবে। এখানে সংমিশ্র সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম সংমিশ্র সংখ্যাটি হলো অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 4 এবং অপশন ডি হচ্ছে 3। কোনটা হবে? এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা ওগুলোকে বলবো যে ওই সংখ্যা কোনোভাবেই ফ্যাক্টরাইজ করা যাবে না, ভাঙা যাবে না। এখানে এক কথা আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না গেলে সেটা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা তা উল্টোটা, 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে সেটাকে ভাগ দিতে হবে। অবশ্যই মনে রাখবে, সেটা যেন ন্যাচারাল নাম্বার হয়, অখণ্ড সংখ্যা হয়। ঠিক আছে? যদি বলো যে 3, এটা মৌলিক না যৌগিক? মৌলিক সংখ্যা, কারণ 3কে কোনো অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, 1 এবং 3 ছাড়া অন্য কোনো অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 3কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 1.5 আসবে, 1.5 আসবে, সেক্ষেত্রে আমরা কিন্তু অখণ্ড সংখ্যা পাচ্ছি না। বোঝা গেল? ভাগ করা যাচ্ছে, এমন না যে ভাগ করা যাবে না, ভাগ করা যাচ্ছে, কিন্তু ভাগ করলে আমরা অখণ্ড সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না। অখণ্ড সংখ্যা পেতে হবে, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। এখানে যদি আলোচনার বিষয় থাকে সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের এরকম একটা সংখ্যা যেটি একটি মৌলিক বা যৌগিক কোনোটাই নয়, না মৌলিক না যৌগিক, 1কে আমরা কোনো কিছু বলতে পারবো না। এবং 2, এটা আমাদের মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর 2কে বিশেষভাবে মনে রাখবে, 2টা হচ্ছে আমাদের যুগ্ম মৌলিক সংখ্যা, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, যুগ্ম বা জোড়।
জোড় মৌলিক সংখ্যা কোনটা আমাদের? পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। আর যত জোড় সংখ্যা আছে সমস্ত জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। যেমন 4, 6, 8 এগুলো কিন্তু জোড় সংখ্যা, এগুলো কিন্তু যৌগিক। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 4কে আমরা 2 লিখতে পারি, 1 গুণ 2 গুণ 2 ফ্যাক্টরাইজভাবে লিখতে পারি, এবং 4কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 আসবে এবং মিলে যাবে, তাই কি না? আর 3টা তো মৌলিক সংখ্যা, কারণ 3কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর সি, 4 হবে আমাদের অ্যান্সার। এরপর অঙ্ক হচ্ছে 62 নম্বর। 62 নম্বর অঙ্ক কী বলেছে? ধরুন x1 x2 ডট 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 x 100 পর্যন্ত 100টি সংখ্যা, যাতে সকল আয়ের জন্য xi প্লাস xi প্লাস 1 ইকুয়াল টু 100 হয়। যদি x10 ইকুয়াল টু 1 হয় তবে x1 এর মান কত আমাদের বের করতে হবে। আগে আমি একটু লিখে নেই, যেটা লিখবো সেটা হচ্ছে x1 x2 যোগ আকারে লিখে দিই, হ্যাঁ, x3 যোগ x4 যোগ x5 যোগ x6 যোগ x7 x8 x9 x10। 10 পর্যন্ত লিখলেই হবে। বলেছে দুটো পরপর দুটোর যোগফল হচ্ছে 100, xi যোগ xi প্লাস 1 ইকুয়াল টু 100, মানে পরপর দুটোর যোগফল 100 হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে দুটোর যোগফল কিন্তু আমাদের 100। তার মধ্যে x10 এর মান বলেছে আমাদের 1, তাহলে x9 এর মান কত হবে? 99। তাহলে x8 এর মান হবে 1, x7 এর মান হবে 99। তার মানে যেগুলো বিজোড় অবস্থায় আছে তার মান 99, আর জোড় অবস্থায় যেগুলো আছে সেগুলোর মান 1। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যেগুলো জোড় অবস্থায় আছে সেগুলোর মান 1 হবে, এবং যেগুলো বিজোড় অবস্থায় আছে সেগুলোর মান 99 হবে। তাহলে এখানে x1 এরকমভাবে যদি দেখতে থাকো, তাহলে এটা 1, এটা 99, এটা 1, এটা 99, আর এটা 1, এটা 99। কারণ কি? পরপর দুটোর যোগফল 100 হতে হবে। এবার দেখো দুটোর যোগফল 100 হয় কিনা। এই দুটো যোগফল 100 হবে, এই দুটোর যোগফল 100 হবে, এরকম করে আসবে। তাহলে বিজোড় অবস্থায় x1টা বিজোড় অবস্থায় আছে, তার জন্য আমরা বলে দিতে পারি x1টার মান হচ্ছে 99। এরকম করে যে কোনো বলতে পারতো x31 এর মান কত, কিংবা x91 এর মান কত, এরকম বলে দিতে পারতো। যখন আমরা এটা দেখব সেখান থেকে আমরা বলে দিতে পারবো ডিরেক্টলি যে জোড় সংখ্যাগুলো 1 হবে এবং বিজোড় সংখ্যাগুলো আমাদের 99 হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের অপশন হবে বি, রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক হচ্ছে 107 নম্বর, যেটা 107 নম্বরে এসেছিল। এটা হচ্ছে সিরিজ বি এর, ঠিক আছে। 107 নম্বরে বলেছে 216 টু দি পাওয়ার 2/3 ডিভাইড বাই পি স্কোয়ার বাই 9 টু দি পাওয়ার -3/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার ওয়াই এবং পি টু দি পাওয়ার জেড। এখান থেকে এক্স, ওয়াই এবং জেডের মান কত হবে, এই চারটা অপশন আমাদের চেক করতে হবে। অঙ্কটা দেখো, আমাদের এই বাম পক্ষটা আগে একটু কাজ করি, ডান পক্ষটা কোথাও পরে ভাববো। ডান পক্ষের সাথে আমাদের মিলাতে হবে, বাম পক্ষটা শুধু কাজ করতে হবে। দেখো 216 টু দি পাওয়ার 2/3 এর মান হবে 36। কী করে হবে? 216 এর পাওয়ার হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/3 আগে করলাম, আর পাওয়ার হচ্ছে 2 করলাম, হ্যাঁ, এরকম করে লিখলাম আর কি 216 টু দি পাওয়ার 2/3-কে। এবার 216 যদি কিউব রুট হয় তাহলে তার মান হচ্ছে 6, তার মাথায় স্কোয়ার আছে, 36 হয়ে গেল। বোঝা গেল তো? তারপরে ডিভাইড আছে, ভাগ আছে, ভাগটাকে যদি উল্টাতে যাই উপরের পাওয়ারটাকে আমরা মাইনাস থেকে প্লাস করে দিলে কিন্তু ভাগটা গুণ হয়ে যায়। ঠিক আছে, যেরকম সাপোজ ধরো 2 টু দি পাওয়ার -2 আছে, এটা ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 2। আবার এরকম বলা যেতে পারে যে 1/2 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 2 স্কোয়ার।
ঠিক আছে, তো এই সূত্রটা কাজে লাগাবে। এই সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার m। এটার আমরা উল্টোটা যদি করি, a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার মাইনাস m। ঠিক আছে, এই সূত্রটাকে কাজে লাগাবো ওইখানে, তাহলে আমাদের এখানে গুণ হয়ে যাবে, আর উপরে যে পাওয়ারে -3/2 আছে সেটা 3/2 শুধুমাত্র থাকবে। তাহলে p²/9 এটার পাওয়ার হয়ে গেল 3/2। 3/2 মানে কি বলো তো? 3/2 মানে আগেরটা যেমন 2/3 ছিল, কিউব রুট করে তার স্কোয়ার করেছে, আর 3/2 মানে হচ্ছে স্কোয়ার করে তাকে কিউব করতে হবে। তাহলে বাকিগুলো আমি মুছে দিই, নিচেরগুলো। তাহলে 36 ইন্টু 5-এর যদি স্কোয়ার করি কিউব করতে হবে, মানে পি কিউব হয়ে যাবে। আর নিচে বাই আকারে 3-এর স্কোয়ার করলে 9-এর স্কোয়ার করলে 3 হবে, তার আবার কিউব করতে হবে, তার মানে 27 হয়ে যাবে। এবার 27টাকে উপরে নিয়ে গেলে 27 মানে কি 3-এর পাওয়ার 3। তাহলে 36 ইন্টু পি কিউব, 3-এর পাওয়ার 3 নিচে আসবে, সেটাকে আমরা উপরে নিয়ে যদি যেতে চাই তাহলে আমাদের হয়ে যাবে 3-এর পাওয়ার -3। আর এই নিচের এটা দিলাম মুছে। ও মাই গড, সব মুছে গেলে তো হবে না, এটুকু শুধু মুছে দিলাম। হ্যাঁ, তার মানে সবগুলো উপরে আমরা নিয়ে আসলাম, সিম্পলভাবে সাজালাম। এবার দেখো, পি এর মাথায় পাওয়ার আমাদের কত আছে? জেড। জেডের মান কিন্তু হয়ে যাচ্ছে আমাদের পি কিউব, মানে জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। অপশনগুলো যদি চেক করো, জেড ইকুয়াল টু এখানে 2 আছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, অপশন এই দুটো কিন্তু বাদ। আমাদের এই দুটো অপশন এ এবং বি, এই দুটো অপশন থেকে আমাদের চেক করতে হবে এক্স এর মান এবং ওয়াই এর মান কত হবে। এইবার 36কে আমরা ভেঙে লিখব। 36কে ভেঙে লিখলে কী হবে? 36কে আমরা ভাঙতে যদি চাই, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। তার মানে 2 আসলো কয়টা? এখান থেকে দুটো, তার মানে 2 স্কোয়ার আসবে, আর 3 স্কোয়ার আসবে, আর পি কিউবটা এখানে ছিল, আর 3 টু দি পাওয়ার -3। এবার 2 এর যেটা পাওয়ার তার নাম হচ্ছে এক্স। 2 এর যেটা পাওয়ার তার নাম হচ্ছে এক্স। তার মানে এখান থেকে এক্স কত আসলো? এক্স ইকুয়াল টু আসলো আমাদের 2। অপশন নম্বর বি কিন্তু এক্স ইকুয়াল টু -1 আছে, এটা আমাদের হবে না। তাহলে অপশন নম্বর এ রাইট অ্যান্সার। অঙ্কটা বোঝা গেল তো? এইভাবে করতে হয় অঙ্কগুলো, বুঝিয়ে বুঝিয়ে করলাম বলে বড় হয়ে গেল। তোমরা শর্টকাটও করতে পারবে, ডাইরেক্ট স্টেজ জাম্প করে। সেটা যদি ডাইরেক্ট স্টেজ জাম্প করে করতে চাও তাহলে এরকম করে করবে, যে প্রথমে তোমরা বুঝে যাবে যে পি এরটা দেখতে হবে। পি এর মাথায় আছে 2, তাহলে পি স্কোয়ার ইন্টু -3/2 আছে না, 2 কেটে যায় এরকম করে পাওয়ার। তাহলে পি ইকুয়াল টু -3 হলো, ভাগ আছে, সেটা যদি গুণ করে দিই তাহলে পি কিউব আসবে। তাহলে এক্সের তখন এইভাবে এই দুটো অপশন কেটে যাবে, বাদ, এলিমিনেশন করে দিলাম। এবার 2 কোথা থেকে আসবে? 2 মাত্র এখান থেকেই আসবে, কারণ এখানে 9 আছে। 2 যখন এখান থেকেই আসবে, এটা 36 আসবে। 36 যখন আসবে, 36 4 নং 36, একটা কিন্তু 4 আসবে। 4 মানে 2 এর স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু 2 হবে। এটা হবে না, তখন এটা অপশন হয়ে যাবে। এরকম করে শর্টকাটে করতে পারো। নেক্সট অঙ্ক দেখো, বলেছে 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? বলো 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? 17-তে একবার হবে, 10 মানে নিচের 7 আসবে না, 17-তে আসবে, 17 আসবে একবার, পরে হচ্ছে 27-এ আসবে, 37-এ আসবে, ওই 37 কেমন লিখছি, 37-এ আসবে। সংখ্যাগুলো লিখে দিই না, তাহলে ভালো হবে। 17, 27, 37, 47, এরকম করে হিসাব করতে হবে। 57, 67, এরপর আসবে 70, 71, 72, 73, 74, 75, 76, 77-এ দুটো আসবে। হ্যাঁ, টিক মেরে রাখলাম। 78, 80, 80-তে আসবে না, 87-তে আসবে, এবং শেষে 97-তে আসবে। তাহলে কয়টা হলো দেখো তো? 1, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19 হবে আমাদের অ্যান্সার। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এটা একটা একদম 3-4 অঙ্ক দিয়েছে। 3-4 এরকম অঙ্ক থাকে। 5 নং 45-এর 5 হাতে থাকলো আমাদের 4, এরকম করে করতে হবে এগুলো। হাতে থাকলো 4, হাতে যখন 4 থাকে তাহলে আমাদের এখানে 4 আনতে গেলে কত হবে? হয় এখানে আমাদের আসতে হবে 4 দিয়ে 5কে গুণ করবো, 4 5-এ 20 হবে, 4 হলেও হবে, 4 হলেও হবে, 8 হলেও হবে, 6 হলেও হবে। তার মানে আমাদের প্রথম যে এটা আছে এই জায়গাটা ঠিক দিলাম যে এখানে কি কি আসতে পারে? 2 আসতে পারে। 2 আসলে আমাদের হাতে থাকবে হচ্ছে 5 দুগুণে 10, 14, হাতে থাকবে 1। কিন্তু তারপরেরটাই যদি আমরা লক্ষ্য করি হাতে কত আসতে হবে? এটা পর্যন্ত হয়ে গেল। 5 7 35, এখানে আছে 9, 35 39 হবে নিশ্চয়, তাহলে 9 আসবে। 39 মানে আমার হাতে থাকতে হবে 4। কত থাকলে 2 এর জন্য যদি এই স্থানে এর স্থানে 2 থাকে তাহলে 1 আসে, 6 থাকলে 3 আসে, 8 থাকলেই আমাদের 4 আসবে। তার মানে আমাদের এর স্থানে 8 কিন্তু থাকা জরুরি। 8 যখন থাকা জরুরি, এটা আর এটা গেল কেটে, আমাদের এই দুটো অপশনের মধ্যে একটা অপশন কিন্তু নিতে হবে। তাহলে হাতে থাকলো আমাদের এবার 3 হাতে থাকলো। 5 7 35 হয়ে গেল। তারপর আছে 33, একমাত্র দেখো 5 6 30 আসলে একমাত্র 33 আসবে। 5 6 30 আর হাতের 3 33, কারণ এখানে আসতে হবে আমাদের 6, এটা 8 হবে না, 4 হবে না। 4 বসে 4 5 20 আসবে, 20 আর 3 23 আসবে, কিন্তু 23 না। 5 6 30 আর 3 33। বোঝা গেল? তাহলে অপশন নম্বর বি এটা রাইট অ্যান্সার। একবারে জেনুইন পেপার ডব্লিউবিসিএসের পিলির কোশ্চেন তোমরা মিলিয়ে নেবে। তারপরে 128 নম্বর অঙ্ক কি বলেছে? একটি শ্রেণীতে এ বাম দিক থেকে 11তম অবস্থানে এবং বি ডান দিক থেকে 10ম স্থানে আছে। যদি এ এবং বি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তবে এ বাম দিক থেকে 18তম অনুযায়ী স্থানে চলে আসে এবং এ ও বি ছাড়া ওই শ্রেণীতে আর কতজন আছে? সাপোজ ধরে নাও এটা একটা শ্রেণী, এখানে এ আছে এবং এখানে বি আছে। বাম দিক থেকে এ আছে 11তম আর দিক থেকে এ আছে 10তম। যখন আমরা ইন্টারচেঞ্জ করব, মানে এ কে নিয়ে আসবো এইখানে আর বি কে নিয়ে আসবো এইখানে, তখন কি হবে? এর অবস্থান এখান থেকে চলে আসবে 18 নম্বরে। এবার সব কিছু ভুলে যাও, শুধুমাত্র লক্ষ্য করো কোন দুটো জিনিস বলো তো? এই 10ম স্থান এবং 18তম স্থান, এই দুটো লক্ষ্য করো, আর বাকি সমস্ত কিছু ভুলে যাও। একটু বড় করে দিলাম, জাস্ট, আর কিছু না। আর বাকি সমস্ত কিছু ভুলে যাও, বাকি কোনো কিছুর দরকার নেই। তার মানে বি যেখানে ছিল এই বি এর অবস্থান, প্রাথমিক অবস্থায় যে বি এর ছিল অবস্থান, তার বাম দিক থেকে 18তম স্থান এবং ডান দিক থেকে 10ম স্থান। তাহলে বলো, এই 10 এবং 18 যোগ করলে হয়ে যাবে 28। 28 হয়ে যাবে তো? 28 যখন হবে তাহলে টোটাল কতজন আছে? টোটাল কিন্তু এখান থেকে 1 বিয়োগ হবে, ইকুয়াল টু 27 জন হবে। এই 27টা কেন হবে যদি একটু বুঝতে চাও তাহলে আমি বুঝিয়ে দিই। সিম্পল একটা জিনিস দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। 27 কেন হলো? 1 কেন কমলো? 1 কমার কারণটা যদি বলি, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আমি। ধরো 3 নম্বর স্থানে 1 2 3 নম্বর স্থানে কেউ আছে এবং বাম দিক থেকে 3 নম্বরে, এবং ডান দিক থেকে সে ধরো যে 4 নম্বর স্থানে আছে। 1 উপরে লিখে ওঠে, 1 2 3 চতুর্থ স্থান, মানে বাম দিক থেকে 3 নম্বর স্থান, ডান দিক থেকে চতুর্থ স্থানে আছে। তাহলে টোটাল কতজন আছে? নিচের লাইনটা যদি পূরণ করি, এখানে এক একজন আছে বসে, 3-এর পরে কত আসবে?
3-এর পরে আসবে 4, 5, 6, ঠিক আছে। এখানে 4 নম্বর এবং 3 নম্বর মিলিত হয়েছে, 4 আর 3 যোগ করলে 7 হয়, কিন্তু টোটাল আছে 6 জন, কারণ এখানে 4 এবং 3 সেম ব্যক্তি, তাই 1 কমে গিয়ে ইকুয়াল টু 6 হয়। এই জন্য আমাদের 1 বিয়োগ করতে হয়। তাহলে টোটাল আমাদের আছে হচ্ছে 6 জন, আর আমাদের অঙ্কের ক্ষেত্রে টোটাল আছে হচ্ছে আমাদের 27 জন। টোটাল আছে কত? 27 জন। এবং এ এবং বি দুজনকে বাদ দাও, মানে 2 আবার বিয়োগ করো, তাহলে হয়ে গেল 25। আমাদের অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হবে। খুবই সিম্পল জিনিস। এখানে দেখো 154 নম্বর অঙ্ক। এটা অঙ্কের মধ্যেও ধরা যেতে পারে, রিজনিংয়ের মধ্যেও ধরা যেতে পারে। অ্যাকচুয়ালি এটা রিজনিং, কিন্তু অঙ্ক দিয়ে রিজনিং, ম্যাথামেটিক্যাল রিজনিং, ঠিক আছে। দেখো এই অঙ্কটা বলেছে 27, 64, নিচের কোনটি আলাদা হবে? 27, 64, 81। এখানে 3-এর কিউব করলে আমাদের 27 আসে, 4-এর কিউব করলে আসে 64, আর 5-এর কিউব করলে আসে আমাদের 125, আর 3-এর পাওয়ার 4 করলে আমাদের আসে 81, কিংবা 9-এর স্কোয়ার করলে 81 আসে। 3টার ক্ষেত্রে কিউব আছে, কিন্তু 81-র ক্ষেত্রে আলাদা আছে, তাই জন্য 81টা কিন্তু ভিন্ন, আলাদা হয়ে গেল। তারপরে 157 নম্বর অঙ্ক। এটা একটা গতিবেগের পিপিলিকার গতিবেগ। এটা একটা ক্যালকুলেশন ছাড়া আর কিচ্ছু না, তোমরা জানো। একটি পিপিলিকার গতিবেগ 75 সেন্টিমিটার পার সেকেন্ড। পিপিলিকাটি একদিনে কত দূরত্ব অতিক্রম করে? আগে বলো, এক দিন সমান কত সেকেন্ড হবে? 1 ডে ইকুয়াল টু কত সেকেন্ড হবে? 24 ঘন্টা হবে, 24 আওয়ার, তাই তো। 24 আওয়ার সমান কত মিনিট হবে? 60 দিয়ে গুণ, আবার 60 দিয়ে গুণ, মানে 3600 এত সেকেন্ড হবে। এবার ওর গতিবেগ কত আছে? 75 সেন্টিমিটার। 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার যায়, তাহলে এত সেকেন্ড ওই কত দূর যাবে? 24, 60, 60, 75। আবার বলেছে আমাদের অপশনগুলো দেখো, সেন্টিমিটারে একটা আছে, দুটো সেন্টিমিটারে আছে, আর দুটো আবার মিটারে আছে। এটাকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব, কিন্তু এটা সেন্টিমিটারে পাবো। হ্যাঁ, সেন্টিমিটার পাবো, সেটাকে মিটারে করতে হতেও পারে, না হতে পারে। আমরা গুণ করলেই সিম্পল একটা গুণ। দেখি তো গুণটা করে। এই গুণ আর কি হবে? শুধুমাত্র আমরা গুণ করবো 24 ইন্টু 3600, একবারে 3600 লিখে দিলাম, 75। দেখো এত সেন্টিমিটার কোনটা আছে? 8-এর পরে 4টা শূন্য, 8-এর পরে 4টা শূন্য দিয়ে সেন্টিমিটারে নেই, তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে মিটার ডিসি সেন্টি, 100 দিয়ে ভাগ। 8-এর পরে দুটো শূন্য দিয়ে মিটার আমাদের অ্যান্সার হবে, তাহলে অপশন নম্বর এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো 194 নম্বর অঙ্ক। বলেছে একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল কত? ষড়ভুজটা যদি আঁকি, এরকম হয় ষড়ভুজ, মানে সব সমান সমান হবে। এটা হচ্ছে একটা ষড়ভুজ, ঠিক আছে। অভ্যন্তরীণ কোণ মানে এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এই 6টা কোণের যোগফল কত? ষড়ভুজের যে কোণগুলো থাকে, প্রত্যেকটা কোণ হয় 120 ডিগ্রি। দুইভাবে অঙ্কটা করা যায়, একটা সূত্র দিয়ে করা যায়,
তাহলে একটা কোণ যদি 120 ডিগ্রি হয়, ষড়ভুজের 6টা কোণ আছে, 6টা কোণের কত হবে? 6 বারং 72, 720 ডিগ্রি হবে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এবং সূত্র দিয়ে করা যায়, সেটা হচ্ছে এরকম, যে কোনো ষড়ভুজের যদি, ষড়ভুজ না, এখানে যে কোনো ভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, যাই হোক, তার সূত্র হচ্ছে n-2 ইন্টু 180। এখানে ষড়ভুজের মানে 6টা বাহু, n এর মান 6 বসিয়ে দাও, তার 6 থেকে 2 বিয়োগ করলে 4 আসবে, 4 গুণিত 180, 720। এটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে n-2। আর যদি মনে রাখো ডিরেক্ট যে ষড়ভুজের এক একটা অভ্যন্তরীণ কোণের মান 60 ডিগ্রি, তাহলে কিন্তু 120 ডিগ্রি, তাহলে ওটাকে 6 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। এখানে কয়েকটা রিজনিং আছে, 200 এই পর্যন্ত শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে।